আমি আমি এবার মানসদার কাছে যাব। মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন, সনাতন ধর্ম নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। মানসদা, আপনাকে আমি একটা জিনিস জানতে চাই, খুব খুব মানে মনোগ্রাহী, আমাদের সংবাদ মাধ্যমের ভাষায় খুব এনগেজিং একটা ফাইট হচ্ছিল এবং আমিও চুপচাপ শুনছিলাম। একদিকে দেবাশিস ঘোষ, একদিকে অঙ্কন দত্ত। আপনি আমাকে ভালো করে বুঝিয়ে বলুন তো, শুধুমাত্র এটা কিন্তু একটা ন্যারেটিভ সেট করছে এই INDIA বা ইন্ডি জোট, যে এটা তো RSS বিজেপির কর্মসূচি। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। রাম বা রাম মন্দিরকে নিয়ে আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রামের এই সেলিব্রেটরি মোড যেটাকে বলে, সেটা শুরু হয়ে গেছে। আপনার মত কি? না, একেবারেই সেটা নয়। তার আগে আমি আরো একটা মহিদা, আমি যেটুকু আলোচনা শুনলাম, আমি রাজনীতির মধ্যে না ঢুকে, না একদমই না, আপনি এই জায়গাতে বলুন। আমি প্রথম কথা হচ্ছে যে এই ধর্ম শব্দটা নিয়ে না পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কনসেপ্ট ক্লিয়ার নয়। যদি বলি যে ধর্ম শব্দটা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ব্যবহার করেছে কারা, তাহলে বলতে হবে কমিউনিস্টরা ব্যবহার করেছে ধর্ম। কারণ তারা যতবার ধর্মঘট ডেকেছে, এখন ঘটের সঙ্গে ধর্মর কি সম্পর্ক সেটা যদি বিস্তারিত ব্যাখ্যা করতে হয়, কোনো সম্পর্কই নেই। তার মানে ধর্মঘট শব্দটা তারা ব্যবহার করে, সেখানেও ধর্ম। যদি আমি বলি সাংবাদিকতা, চোখে চোখ রেখে সাংবাদিকতা, সাংবাদিকের ধর্ম, তাহলে সেটাও তার ধর্ম, সেখানে কিন্তু হিন্দু মুসলমান আসে না। তার মানে আমি যদি বলি শিক্ষকের ধর্ম হচ্ছে পড়ানো, তাহলে সেক্ষেত্রেও ধর্ম শব্দটা আসে। তো এই ক্ষেত্রে ধর্ম শব্দটা ভারতবর্ষে ব্যবহার করা হয় কর্তব্য হিসাবে, ক্যারেক্টার হিসাবে। 7, 8 ছেলে মেয়েদেরকে আমরা যখন পড়াতে গিয়ে শেখাই যে কঠিন পদার্থের ধর্মগুলি লেখো, তখন তার মানেটা কি হয়? তার মানে সেখানে কোনো রিলিজিয়ান আসে না কিন্তু। তো এখানে এই ধর্ম ধর্ম করে যে চিৎকার হচ্ছে, ধর্ম মানেই আমরা ধরে নিয়েছি কতগুলো আচার সর্বস্বতা, সেটা নয়। প্রত্যেকে তার নিজের কর্তব্যে যদি অবিচল থাকে, তাহলে সেটা তার ধর্ম। সাংবাদিকতার ধর্ম সাংবাদিকতা করা, শিক্ষকের ধর্ম শিক্ষকতা করা। সুতরাং এই ধর্ম শব্দটা অনেক বড়, সেখানে সংকীর্ণতা না আনাই ভালো, সকলের কাছে অনুরোধ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বারবার যেটা আলোচনা চলছে, আমি একটু ক্লিয়ার করতে চাই যে এটা বিজেপি করেছে, RSS করেছে, বিশ্ব হিন্দু পরিষদ করছে, বা তারা রাজনীতি করছে, তার মধ্যে ঢুকবো না। আমাকে যদি বলেন, আমি এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের 12,000 পাতার যে রায় সুপ্রিম কোর্টের, সেটা পড়ার চেষ্টা করেছি, শেষ করতে পারিনি। সেখানে যদি আমাকে বলেন যে এই রাম মন্দির হচ্ছে, এর পিছনে অবদান কার, আমি বলবো বিজেপির অবদান নয়, RSS-এর অবদান নয়, বিশ্ব হিন্দু পরিষদের অবদান নয়, একটা মাত্র লোকের অবদান, তার নাম কে মোহাম্মদ, তিনি ধর্মে মুসলমান। তার সাক্ষ্য ছাড়া কখনো রাম মন্দির হতো না। পারলে সুপ্রিম কোর্টের রায় এবং এলাহাবাদ হাইকোর্টের রায় পড়ে নেবেন, তাহলে তিনি তো ধর্মে মুসলমান। তিনিই ভারতবর্ষের একমাত্র পুরাতাত্ত্বিক যার সাক্ষ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টের ডিটেলস রায় যদি পড়া যায়, দেখা যাবে পুরো রায়টা হয়েছে তার সাক্ষ্যের ভিত্তিতে। তিনিই ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরাতাত্ত্বিক। সুতরাং এটা যদি কেউ এখন দাবি করেন কোনো রাজনৈতিক দল বা কিছু, এখন আমরা দেখছি একটা সৃষ্টিশীল সভ্যতার বিকাশ হতে শুরু করেছে, এটাই ভারতবর্ষ। তার মধ্যে নানা রকমের দ্বন্দ্ব থাকবে, শঙ্করাচার্যের মত থাকবে, রামানুজ থাকবে, মধ্বাচার্য। এটা তর্ক একটা শাস্ত্র, যেটা ভারতবর্ষে পড়ানো হতো আগে, তর্কশাস্ত্র। আজকের বিতর্ক সভা ভীষণভাবে উপযোগী প্রতি মুহূর্তে, কারণ প্রাচীন ভারতবর্ষের একটা সাবজেক্টই ছিল তর্কশাস্ত্র। এবং সেক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে শঙ্করাচার্য মুন্ডন মিশ্রের যে তর্ক, সেটা ভারতবর্ষের ভারতীয় শাস্ত্রের একটা মাইলস্টোন। শঙ্করাচার্যের সঙ্গে মুন্ডন মিশ্রের তর্ক হচ্ছে বিখ্যাত একটা তর্ক। হ্যাঁ, তো প্রতিনিয়ত তর্ক চলুক। এইগুলো ইতিহাস বইতে কেন নেই? এখন ইতিহাস বইতে নেই, আগে তর্কশাস্ত্র একটা পড়ানো হতো, এখন তারপরে যে শিক্ষা পদ্ধতি এসেছে সেখানে নানা রকমের চেঞ্জ এসছে।